শাপলা চত্বরে গণহত্যার পর শহীদদের লাশ ৩ জায়গায় ফেলে দিয়েছিল হাসিনার সরকার। এমনটাই জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর সুমন আহমেদ। তিনি জানান, তৎকালীন র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জিয়ার নেতৃত্বেই এই গণহত্যার পর নিহতদের লাশ গোপন করা হয়। প্রবাসী সাংবাদিক কনক সার্ভারের এক অনলাইন টকশোতে মেজর সুমন আহমেদ জানান, শাপলা চত্বরে গণহত্যার পর হেফাজতের নেতাকর্মীদের লাশ ৩টি পৃথক স্থানে ফেলে দেওয়া হয়েছিল। তিনি বলেন, আমি যাদের কাছ থেকে এই তথ্য পেয়েছি তারা জানিয়েছেন কিছু লাশ কক্সবাজারে ফেলে দেওয়া হয়েছিল, কিছু কুমিল্লার একটি বড় ব্রিজের নিচে, আর বাকিগুলো টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে 3 জায়গায় সেগুলো ফেলা হয়েছে। একটা হচ্ছে কক্সবাজারে, 2 নম্বর হচ্ছে কুমিল্লা যে ব্রিজ আছে, ঢাকা কুমিল্লা বড় ব্রিজটা, সেটার নিচে, এবং 3 নম্বর যেটা হচ্ছে ছোট টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে। মেজর সুমন জানান, এই তথ্য তিনি সেনাবাহিনীর 2 জন কর্মকর্তার কাছ থেকে পেয়েছেন যারা ওই অভিযানে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। তবে তিনি এটা বলেন, আমি নিশ্চিত করে বলতে পারবো না যে এই তথ্য শতভাগ সঠিক, কারণ আমি এটির পুনরায় যাচাই করতে পারিনি। তিনি আরও জানান, গণহত্যার সঙ্গে যুক্ত 2 জন অফিসার তার কাছে এসব তথ্য বর্ণনা করেছেন এবং তারা নিজেরাই এই বর্বরতা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। এমনকি তাদের মধ্যে একজন পরে চাকরি ছেড়ে দেন। শাপলা চত্বরের ওই গণহত্যায় ঠিক কতজন নিহত হয়েছিলেন, এই প্রশ্নের জবাবে মেজর সুমন জানান, মোট 3টি স্থানে হেফাজতের নেতা কর্মীদের হত্যা করা হয়েছিল। হামলায় অংশ নেওয়া 2 কর্মকর্তা তাকে জানিয়েছেন, শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের পাশেই প্রায় 70 জন হেফাজত নেতা কর্মীকে হত্যা করা হয়। তবে বাকি 2 জায়গায় ঠিক কতজন নিহত হয়েছিলেন সে বিষয়ে তারা কিছু জানেন না। মেজর সুমন আরও জানান, কর্নেল জিয়া শাপলা চত্বরে উপস্থিত থেকে সরাসরি হত্যাকাণ্ড চালিয়েছিলেন। 2013 সালের 5 মে ইসলাম অবমাননার বিরুদ্ধে নিজেদের দাবি দাওয়া নিয়ে রাজধানী ঢাকার শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সারা দিন রাজধানীর বিভিন্ন স্থানে হেফাজত নেতাকর্মীদের উপর হামলা ও হত্যাকাণ্ড চালায় আওয়ামী লীগের সন্ত্রাসী এবং রাষ্ট্রীয় বাহিনী। আহত ও ক্লান্ত হেফাজত নেতাকর্মীরা মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। গভীর রাতে পুরো এলাকার আলো নিভিয়ে দিয়ে ঘুমন্ত তৌহিদে জনতার উপর গণহত্যা চালায় হাসিনার বাহিনী। এই গণহত্যায় অংশ নিয়েছিল পুলিশের 5000 সদস্য, র্যাবের 1200 কমান্ডো এবং বিজিবির 18 প্লাটুন সদস্য। আরও 10 প্লাটুন বিজিবি সদস্যকে রিজার্ভ ফোর্স হিসাবে প্রস্তুত রাখা হয়েছিল পিলখানায়। হামলার মূল নেতৃত্বে ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, র্যাবের গোয়েন্দা শাখার তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান, র্যাব 10-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান, র্যাব 3-এর অধিনায়ক মেজর সাব্বির, তৎকালীন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান। এছাড়াও হামলা পরিচালনায় সরাসরি ছিলেন ডিসি আনোয়ার হোসেন এবং ডিবির বিশেষ টিম। গণহত্যার পুরো কার্যক্রম কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, যিনি নিয়মিত মাঠ পর্যায়ের অফিসারদের নির্দেশনা দিচ্ছিলেন। তৎকালীন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ হামলা চলাকালীন মাঠ পর্যায়ের অফিসারদের ওয়্যারলেসে নির্দেশনা দেন। এছাড়াও র্যাব সদর দফতর থেকে পুরো হামলা পর্যবেক্ষণ করা হয় এবং সকল সদস্যের ছুটিও বাতিল করা হয় সেদিন। হামলার মূল লক্ষ্য ছিল শাপলা চত্বরে অবস্থান নেওয়া হেফাজতের কর্মীদের নির্মূল করা। রাত 3টার দিকে শুরু হয় এই দানবীয় আক্রমণ। প্রথমেই নিক্ষেপ করা হয় টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও গ্যাস গ্রেনেড। ঘুমন্ত, ক্লান্ত এবং অবসন্ন নেতাকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই চারদিক থেকে নেমে আসে নির্যাতনের খড়গ। হাসিনার বাহিনীর সদস্যরা সাঁজোয়া যান, দাঙ্গা দমনের গাড়ি ও অ্যাপিসি নিয়ে 4 দিক থেকে ঘিরে ফেলে শাপলা চত্বর। হেফাজতের কর্মীরা ছিল সম্পূর্ণ নিরস্ত্র। কিছু সময়ের মধ্যেই মঞ্চ লক্ষ্য করে নিক্ষেপ করা হয় কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও গুলি। মুহুর্মুহ গুলির শব্দে প্রকম্পিত হয় মতিঝিল এলাকা। নিরীহ হেফাজত কর্মীরা আশ্রয় নেন সোনালী ব্যাংক ভবন, আশেপাশের অলিগলি ও বিভিন্ন অফিস ভবনে। কিন্তু সেখানেও হামলা চালিয়ে তাদের টেনে হিচড়ে বের করা হয়। পুলিশের বিশেষ বাহিনীর সদস্যরা বুলেট প্রুফ জ্যাকেট পরে হামলায় অংশ নেয়, যেন প্রতিরোধের সামান্য সুযোগও কেউ না পায়। হাসিনার বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বলেছিলেন, রাতে অভিযান চালানোর অন্যতম উদ্দেশ্য ছিল প্রতিরোধের সম্ভাবনা কমিয়ে আনা। তারা জানতো দিনের বেলা হাজার হাজার কর্মী থাকায় প্রতিরোধ গড়ে উঠতে পারত। এছাড়াও রাতে ঘুমন্ত অবস্থায় থাকা কর্মীদের উপর হামলা চালালে সহজেই তাদের ছত্রভঙ্গ করা যাবে। এই উদ্দেশ্য থেকেই রাতে পরিকল্পিতভাবে গণহত্যা সংঘটিত হয়।